আমি লোকালে ভাড়াটা জানতে চেয়েছি। 20 টাকা ভাড়া। ও ক্যামেরা অন্যদিকে দেখায়। বলুন না। ও ক্যামেরা অন্য লোকাল ভাড়াটা জানতে চাইছি। আমার 40 টাকা। 40 টাকা ভাড়া। এই মন্দিরটা মায়ের আদি মন্দির, তাই তো? এইটাই বাবা হিরোপিস। হ্যালো বন্ধুগণ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সঙ্গে আমিও ভালো আছি। তো আজ আমি যাচ্ছি তারাপীঠ 25শে এপ্রিল। ভাত খাওয়া দাওয়া করে আমি স্টেশনের উদ্দেশ্যে রওনা দিই এবং স্টেশনে পৌঁছে যাই। এই যে দেখতে পাচ্ছ, ট্রেনের টিকিট না কেটে তারাপীঠ ভ্রমণ করব। সো গাইজ, ফাইনালি আমি স্টেশনে পৌঁছে গেছি। তোমাদেরকে ফার্স্টেই দেখেছি যে টিকিট কাউন্টার বন্ধ ছিল, আমি টিকিট কাটিনি। এই হলো আমাদের স্টেশন। গাড়ির খবর হয়ে গেছে আর গাড়ি খানা ঢুকে গেছে, গাড়ি আসবে এখনই, তোমরা দেখতে পাবে। আর আমার সঙ্গে যে 3জন আছে ওরা আগের প্ল্যাটফর্মে উঠেছে, 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। গাড়ি ঢুকে গেছে ফাইনালি। তো এই গাড়িটাতেই আমরা যাব। এটা হচ্ছে জয়নগর খবর হয় এবং ট্রেন ঢুকে যায়। তারপর আমাকে ছুটতে হয় তাদের ওই কামরাতে ওঠার জন্য, আমার যে পার্টনারগুলো আছে তাদের সঙ্গ নেওয়ার জন্য। তারপর আমি ট্রেনের মধ্যে উঠি এবং এই হলো আমার 2 পার্টনার, আমার 2 ভাগনা। জায়গা আমরা পেয়ে গেছি ট্রেনের মধ্যে। সঙ্গে এটা হচ্ছে দাড়ি, না মানে সৌমিক দাড়ি, আর এটা হচ্ছে কৌশিক দাড়ি। দাড়ি না থাকলেও দাড়ি, টাইটেলটা দাড়ি। তো যাই হোক, এটা হচ্ছে এই ছেলেটা দিন রাত ফোনেতে একজনের সাথে ব্যস্ত। বাড়ি থেকে বিয়ে দিতে চাইছে, ছেলে বিয়ে করতে চাইছে না, ঠিক আছে? ভিডিও কল চলছে। হাসিটা দেখো, বদল খেলা দেখে একবার, কি হাসি। দেখো এই দেখো এই ছেলেটার জন্য যদি কোনো পাত্রী থেকে থাকো তাহলে অবশ্যই জানিও, কারণ এর বিয়ে দিতে হবে। বাড়িতে খুব উৎপাত করছে। এর যে ছোট ভাই, এই ছোট ভাই বাড়িতে একা থাকতে পারছে না। নুসরতের জস বলছি, ভাই শোনা, নুসরতের ছেলেটা কিভাবে হয়েছিল, এর জন্য কে দায়ী? নুসরতের ছেলের আসল বাবাটা কে? তোমার নাম জস। খুব রেগে গেলে ট্রেন থেকে ফেলেও দিতে পারি, কারণ ভিডিও শেষ অবধি তোমরা একে নাও দেখতে পেতে পারো। মজা করতে করতে আমরা পৌঁছে যাই নদার ঢালে। প্রায় ট্রেনটা 1 ঘন্টা লেট করে। তারপর আবার জার্নি শুরু হয় তারাপীঠের উদ্দেশ্যে। তারপর কিছুক্ষণ গিয়ে বোলপুরে মোটামুটি 1/2 ঘন্টার মতো লেট করে, মানে দাঁড়িয়ে থাকে ওখানে 1/2 ঘন্টা। তারপর আবার ট্রেনটা যাত্রা শুরু করে বোলপুর থেকে, এই যে দেখতে পাচ্ছ। তারপর আস্তে আস্তে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দেয়। মাঝখানে আমার একটু টায়ার্ড লাগছিল, তাই শুয়ে পড়েছিলাম। নিজের বাবার ট্রেন মনে করে সিটটা পুরো দখল করে নিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছ। তারপর মাঝে ঝালমুড়ি খেলাম, খিদে লেগেছিলো প্রচণ্ড। তারপর আমরা তারাপীঠের কাছাকাছি পৌঁছে যাই, তখন উঠে আমরা দাঁড়িয়ে পড়ি, এই যে দেখতে পাচ্ছ। টিকিটটা ওরা 3 জন কেটেছে, আমার টিকিট কিন্তু কাটা হয়নি। তারপর আমরা তারাপীঠ স্টেশনে নেমে পড়ি। দেখতেই পাচ্ছ 4 ঘন্টা জার্নি করেছি। আর আগে যারা তারাপীঠ গিয়েছিল তারা পুজো টুজো দিয়ে স্টেশনে সমস্যা নেই, কারণ যতই কষ্ট হোক জোশ যেহেতু পাশে আছে, সেই কারণে জোশ বেড়ে যাচ্ছে আমাদের। এই যে দেখতে পাচ্ছ স্টেশন থেকে আমরা বেরিয়ে আসছি। তারাপীঠ স্টেশনে নেমে কিছুটা বাইরে দিয়ে যেতে হবে। আর তোমাদেরকে বলে দিই, তোমরা যদি কেউ যেতে চাও, তারাপীঠ বর্ধমান থেকে 50 টাকা করে ভাড়া। ট্রেনের টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা। তো তোমরা চাইলে বর্ধমান থেকে ট্রেন ধরতে পারো। আর এই হচ্ছে পুরো স্টেশন চত্বরটা, মানে স্টেশনটা তারাপীঠের মায়ের মন্দিরের আদলেই একটা বানানো। তারপর আমরা বেরিয়ে গিয়ে একটু চা খাই, কারণ 4 ঘন্টা জার্নি করার পর আর ভালো লাগছিল না। তারপর আমরা আস্তে আস্তে প্ল্যাটফর্ম ছেড়ে পুরোপুরি স্টেশন চত্বর ছেড়ে বেরিয়ে যাই টোটো ধরার উদ্দেশ্যে। বাট এই যে দেখতে পাচ্ছ, এর কাছাকাছি, মানে স্টেশনের কাছাকাছি একটা টোটো স্ট্যান্ড আছে। এই টোটো স্ট্যান্ড থেকে তোমরা কেউ টোটো ধরো না, কারণ এখান থেকে 50 টাকা করে ভাড়া নেবো বলছে। আমরা ওখান থেকে কিছুটা আগিয়ে যাই, আগিয়ে গিয়ে এই টোটো স্ট্যান্ডে, অটো বা টোটো স্ট্যান্ডে গিয়ে আমরা অটো ধরি। ওখান থেকে ওরা নেয় 30 টাকা করে, ঠিক আছে। তারপরে এই যে দেখতে পাচ্ছ আমরা ফাইনালি তারাপীঠে পৌঁছে যাই সন্ধ্যের দিক করে। তো ওখানে গিয়ে নামি প্রায় 6:45 নাগাদ। তো 6:45 নাগাদ নামি। এই যে দেখতে পাচ্ছ লাইট ফাইট জ্বলছে সব। আর এটা হলো সেই নদী যেখানে বাবা রামদেব এই নদীর পাশেই যে মানে যজ্ঞ করেছিল, সাধনা করেছিল, সেই নদীটা। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা হোটেলের উদ্দেশ্যে যাই। তো হোটেলে গিয়ে
হোটেল দেখি রুমগুলো ঠিকঠাক আছে কিনা। তার মাঝে আমরা মাংসটা রান্না করতে দিয়ে গেছিলাম। পরবর্তীকালে যে রুমটা আমরা পেয়েছিলাম সেই রুমটা হচ্ছে এই রুমটা। তারপর ওখানে চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ি শ্মশানের উদ্দেশ্যে। এই যে দেখতে পাচ্ছ রাস্তায় এত দোকান, এটা হলো শ্মশানের ওই চাতালটা যেখানে মানে খাওয়ানো হয়। এই সাধু বাবা কি বলছে শোনো। আর এই এটাতে বামা খেপার কিছু একটা গল্প আছে যেটা বামা খাপা এখানে এই যে 52 বিঘা শ্মশান, এখানে 52 বিঘা শ্মশানে এনার বিচারণ ক্ষেত্র, ঠিক আছে। হ্যাঁ। তো বিশেষ জায়গা যেমন শিমুলতারায়ণ বেশি সাধনা করতেন, এখানে বসতেন, এই চিতাটাই বসতেন, এবং পুরো জায়গায় ওনার একটা পদক্ষেপ ছাপ আছে। এই আচ্ছা। এই হলো আসল যে শ্মশানটা, সেখানে বাবা রামদেব, এটা হলো রামদেবের মানে ঘাট। আর এই হলো মন্দিরটা তখন বন্ধ হয়ে গিয়েছিল। এই যে ভিতরে দেখতে পাচ্ছ মন্দিরের মেন দরজাটা খোলা ছিল, বাট মেন গেটটা বন্ধ ছিল। এই হচ্ছে বাবা বামদেব। এই হলো মায়ের আসল আদি মন্দিরটা, যেখানে মায়ের চরণটা আছে। আর এই হচ্ছে যজ্ঞি করছে দেখতে পাচ্ছ। খাবারের দোকান প্রচুর, ইডলি ধোসা মিষ্টি যা চাইবে তাই। পরদিন সকালবেলায় ভোর উঠেছিলাম, মোটামুটি 6টার মধ্যে আমরা রেডি হয়ে গেছিলাম স্নান করে ওই মন্দির চত্বরে লাইন দেওয়ার জন্য, কারণ লাইন দিয়ে পুজো দিতে হবে, সেই কারণে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ আমরা ফুলের মালা কিনে নিয়েছিলাম মায়ের গলায় দেওয়ার জন্য। তো বাইরেতে দামটা 20 টাকা নিয়েছিল, ভিতরে আরও দাম বেশি বলছিল। তো সেই সূত্রে আমরা বাইরে মালাটা কিনে নিই এবং একজন দাদার সাথে আমাদের পরিচয় হয়। সেই দাদার কাছ থেকে আমরা এই পুজোর জিনিসপত্র নিই। বামা খেপা বলে একটা দোকান আছে, সেই দোকানটা থেকেই। তো যাই হোক, তারপর আমরা পুজো নিয়ে ঠিক মায়ের চরণে পুজো দেওয়ার জন্য দেওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে চলে যাই এবং সেখানে লাইন দিতে যাই। এই যে দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় হয়, এতটাই ভিড় হয় তোমরা নিজেরা গেলে বুঝতে পারবে। তো এইটা হলো মায়ের পুকুরটা, যেখানে মাকে স্নান করানো হয়। এই যে দেখতে পাচ্ছ ভিড় হয়েছে কেমন। আমরা যখন যাই তখন অতটাও ভিড় ছিল না, বাট যত বেলা বাড়তে থাকে তত ভিড়ও বাড়তে থাকে। তারপর আমরা সেই লাইনে গিয়ে দাঁড়াই এবং লাইনে দাঁড়ানোর পর একটা জিনিস আমার চোখে পড়লো, যেটা খুব ভালো জিনিস করেছে। সেটা হলো আমরা এই যে বসেছি দেখতে পাচ্ছ, আগে কিন্তু এই বসার জায়গাটা ছিল না। আমি যখন 2019 সালে গিয়েছিলাম তখন এই বসার জায়গাটা ছিল না, তখন ব্লগিং করারও এতটা মানে এক্সপিরিয়েন্স ছিল না। তারপর এবারে গিয়ে দেখলাম যে হ্যাঁ বসার জায়গাটা করেছে, খুব সুন্দর একটা পরিপাটি জায়গা, তোমার এতটা কষ্ট হবে না। আর এই যে মেয়েটা দেখতে পাচ্ছ আমার দিকে তাকাচ্ছে, আমি ক্যামেরা করছিলাম বলে ওর কে ছিল তাকে মুখটা ওইভাবে ঘুরিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ, মানে আলাদাই ভাই একটা। আর এই যে দেখতে পাচ্ছ যত বেলা বাড়ছে এত পরিমাণে ভিড় বাড়ছে, দেখতেই পাচ্ছ ভিড়ের চোটে। আর এত গরম ছিল, তার মধ্যে ফ্যানও চলছিল। অ্যাকচুয়ালি উপরটা হচ্ছে টিনের ছাউনি, সেই কারণে একটু গরমটা বেশিই লাগছিল। তো যাই হোক, অবশেষে আমরা পৌঁছে যাই মেন লাইনটায়, যেখানে মন্দিরের উপরের দিকে উঠতে হয়। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এই সিঁড়িটা দিয়ে শেষে আমাদেরকে এই যে সিঁড়ি থেকে নেমে গিয়ে আবার ওই সিঁড়ির মধ্যে ওপর দিয়ে উঠতে হবে। যারা গেছো তারা সবাই জানো, আর যারা যাওনি তাদের জন্য এই কথাটাই বলছি আমি, তারা একটু জেনে নিও। আর সব থেকে বড় কথা কি জানো তো, মায়ের পুজো দিতে গেলে মোটামুটি যেটা কৌশিকী অমাবস্যা হয় সেই অমাবস্যা বাদ দিয়ে তোমরা যাবে, সব থেকে ভালো। এই যে দেখতে পাচ্ছ যজ্ঞি করছে এরা, অনেকের মানসিক থাকে ওখানে গিয়ে, মানে অনেকের নামে পুজো টুজো দেয়, সেই সূত্রে যজ্ঞ করে ব্রাহ্মণদেরকে দিয়ে। আর এই লাইনে দাঁড়িয়েই তোমাকে মন্ত্র বলতে হবে, মানে মায়ের পুজো দেওয়ার জন্য ওই যে বামুন আমার সাথেই মন্ত্র বলছিল। তারপর উদ্দেশ্যে আমি চলে যাই মন্দিরের ভিতরে। আমি কি করি, পকেটে ক্যামেরাটা ভরে নেই, মোবাইলটা ক্যামেরাটা অন করে দিয়ে। বাট কোনো কারণে ওখান থেকে কোনো একজন আমাকে দেখে ফেলে, তারপর বলে ভাই ক্যামেরাটা বন্ধ করো। তারপর আমাকে ক্যামেরাটা বন্ধ করতে হয়, কারণ আমি ভিতরে গিয়ে ভালো করে ভিডিওটা করতে পারিনি। পরে আমি যার কাছে পুজোর ডালিটা নিয়েছিলাম তাকে বলি দাদা একটা ভিডিও করে দেওয়ার জন্য। তো ওই দাদা আমাকে খুব সুন্দরভাবে ভিডিওটা করে দেয়। না হলে এই দাদা না থাকলে আমি হয়তো এইভাবে ভিডিওটা বানাতে পারতাম না, মায়ের পুরো ভিডিও বানাতে পারো। এটা হলো মায়ের মন্দিরের সামনের চাতালটা। যারা গেছো তারা তো অবশ্যই জানো,
আর এই হলো সেই দাদা যাকে দিয়ে আমি ভিডিওটা বানানো করিয়েছিলাম। এই দাদা খুব হেল্প করেছিল আমার। আমার নাম হচ্ছে নবকুমার রায়। আর আমার একটা রিকোয়েস্ট আছে, এর চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করবে আর যত বেশি পারবে কমেন্ট করবে। অবশ্যই। আর এই দাদা আমাদের খুব হেল্প করেছে, ভিতরে আমাদের ক্যামেরা অ্যালাউ ছিল না, আর সে কারণে এই দাদা গিয়ে ভিডিওটা করে দিয়েছে। তোমরা দাদাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে। আর আগামী দিনে যারা আসতে চাও আমার ভিডিও দেখে, অ্যাড্রেস পুরো বলা আছে, বর্ধমান থেকে যারা আসতে চাও তাদেরকে পুরো ডিটেলসে বলা আছে, তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। আর এসে তো যাই হোক, মায়ের মন্দিরে গেলে সত্যিই একটা আলাদা শান্তি মনের মধ্যে পাই, কারণ মায়ের ডাকে সেখানে গেলে। এই হলো দাদার দোকান, এই যে দেখতে পাচ্ছ। তো যাই হোক, তারপর পুজো টুজো দেওয়া হয়ে যায় এবং সেখান থেকে আমরা বেরিয়ে আসি রুমে গিয়ে আমরা রুমটা আমাদের জিনিসপত্র গোছগাছ করে নিয়ে আমরা রুমটা ছেড়ে দেওয়ার জন্য বেরিয়ে পড়ি এবং গিয়ে রুমটা ছেড়ে দিই আর হোটেলে গিয়ে ভাত খাবো বলে চলে যাই। আর এই হোটেলটায় হচ্ছে নিরামিষ হোটেল, কারণ যেহেতু আমরা সেদিনকে পুজো দিয়েছিলাম সেই কারণে নিরামিষ খেয়েছিলাম। তো এই হোটেলটায় ভাই মানে বাসমতি চালের রাইস করেছিল, 60 টাকার মধ্যে এত সুন্দর খাইছিল, মানে তোমাদেরকে বলার মতো না। এখান থেকে স্টেশন কোথায়? অটোর কথাই বল। 40 টাকা ভাড়া, লোকাল ভাড়া। হ্যাঁ, এখান থেকে লোকাল আমি লোকালের ভাড়াটা জানতে চাইছি। 20 টাকা ভাড়া। 20 টাকা ভাড়া তো লোকাল গাড়ি আসবে। আচ্ছা, সেটাই জানতে চাইছি। সেটাই জানতে চাইছি যে লোকাল ভাড়াটা কত। জানতে চাইছি লোকাল ভাড়াটা কত। লোকাল ভাড়া কত দেখে লাভ নাই। হ্যাঁ, ও ক্যামেরাটা আমরা অন্যদিকে দেখাই। বলুন না। ও ক্যামেরাটা আমরা অন্য লোকাল ভাড়াটা জানতে চাইছি। আমার লোক 40 টাকা। 40 টাকা ভাড়া। আচ্ছা ঠিক। তারপর আমরা বাসে উঠি আর বাস থেকে নেমে আবার টোটো ধরি, আর তারপরে আমরা স্টেশনে পৌঁছে যাই। তারপর স্টেশন চত্বরে গিয়ে মোটামুটি মিনিট 10-এর মধ্যে আমাদের ট্রেনটা ছিল। তারপর সেখান থেকে গাড়ি ধরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। এই যে দেখতে পাচ্ছ, ট্রেনে উঠে পড়েছি। তারপর ট্রেন থেকে উঠে আর এতটাই টায়ার্ড ছিলাম সেদিনকে, পুজো টুজো দিয়েছিলাম, রোদও ছিল, আর এত রোদের তাপ ভাই, মানে ট্রেনের মধ্যে বসে থাকা যাচ্ছিল না। তারপর সিটগুলো ফাঁকা ছিল বলে যে যেমন করে পেরেছি শুয়ে পড়েছি। তারপর আমার স্টেশনে নেমে যাই।